তাতে কি 80 থেকে 90 অথবা 100%ই আমাদের এই প্রশ্নের মধ্যে থেকেই আসবে। হাই এভরিওয়ান, ওয়েলকাম টু স্মার্ট টিউটোরিয়াল হাব। আমি আজহারউদ্দিন হালদার তোমাদের সঙ্গে রয়েছি আর একটা নতুন ভিডিওতে। সবাইকে স্বাগত জানাই। আজকের এই ভিডিওটা প্রধানত যারা ক্লাস 8-এ পড়ো, অর্থাৎ পশ্চিমবঙ্গ বোর্ডের যারা ক্লাস 8-এ পড়ো তাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। তোমাদের পরীক্ষা সম্ভবত বিভিন্ন স্কুলে শুরু হতে চলেছে এপ্রিলের ফার্স্ট উইক থেকে, বা কোনো কোনো স্কুলে হয়তো বা মার্চের লাস্ট উইকে পরীক্ষা হতে পারে, একটা সম্ভাবনা থাকছে। খুব বেশি সময় আমাদের হাতে নেই, আর এই মাত্র কয়েকটা দিন আমরা পড়াশোনা করার সুযোগ পাচ্ছি। তো এই সময় দাঁড়িয়ে আমাদেরকে কি করতে হবে, খুব ভালোভাবে প্রস্তুতি নিতে হবে যাতে ফার্স্ট সামেটিভ পরীক্ষাটা আমাদের ভালো হয়। এটা তোমাদের ক্লাস 8-এর প্রথম পরীক্ষা, মানে বলতে পারি একটা দিনের শুরু সবেমাত্র। ইংরেজিতে একটা প্রবাদ বাক্য আছে, মর্নিং শোজ দ্য ডে। তোমার সকালটা দেখে বোঝা যায় তোমার দিনটা কেমন যাবে। অর্থাৎ ক্লাস 8-এ তোমরা কেমন রেজাল্ট করতে চলেছো সেটা কিন্তু নির্ভর করছে এই প্রথম সামেটিভ পরীক্ষার উপরে, বা প্রথম পর্যায়ক্রমিক যে মূল্যায়ন রয়েছে তার উপরে। আমাদের চ্যানেলে যারা নতুন, চ্যানেলটা চটপট সাবস্ক্রাইব করে দাও, পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দাও যাতে আমাদের সমস্ত ভিডিওর আপডেটস তোমাদের কাছে পৌঁছে যায়। কতকগুলো বিষয় একটুখানি বলে নিয়ে আমরা ভিডিওটা শুরু করব। কি বলার আছে সেটা হলো, আমরা তোমাদের জন্য প্রত্যেকটা সাবজেক্টের সাজেশন নিয়ে আসতে চলেছি। এইবার সাজেশনের ক্ষেত্রে একটা বিষয় ভীষণভাবে গুরুত্বপূর্ণ। আমি প্রথম থেকেই আমার কাছে যারা অফলাইন পড়ো, অনলাইনে পড়ো, সবাইকে বলে বলে আসছি যে তোমরা সাজেশন নির্ভর পড়াশোনা করবে না। টেক্সট বুক দেখে পড়াশোনা করো, টেক্সট বুকটা খুঁটিয়ে খুঁটিয়ে পড়ো, সেখান থেকে ছোট প্রশ্নগুলো রেডি করো, বড় প্রশ্নগুলো নিজে নিজে লেখার চেষ্টা করো। এখন থেকেই তোমাদের কিন্তু নিজে লেখার ক্ষমতাটা তৈরি করতে হবে, আর মুখস্থ নির্ভর পড়াশোনা করলে চলবে না। কোর কোর জায়গাগুলো মুখস্থ করতে হবে, প্রধান প্রধান বিষয়গুলো মুখস্থ করতে হবে, তার সঙ্গে নিজে বানিয়ে লেখার চেষ্টা করতে হবে। কিন্তু এই পরীক্ষা কাছাকাছি চলে এসেছে, সেই জন্য আমরা তোমাদের জন্য মোটামুটি একটা সাজেশন রেডি করেছি। আবারও বলছি, তোমাদের যার যার সম্পূর্ণ বই পড়া আছে, ভালো করে বইটা পড়বে, তারপর এই যে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো আমি দিচ্ছি এইগুলো দেখে যাওয়ার চেষ্টা করবে। আশা করছি তোমাদের স্কুলের যে প্রশ্নপত্র হবে তাতে কি 80 থেকে 90 অথবা 100%ই আমাদের এই প্রশ্নের মধ্যে থেকেই আসবে। কিন্তু তোমরা পুরো বইটা খুঁটিয়ে পড়লে খুব ভালো হয়। প্রশ্নগুলো আমরা আলোচনা করে নেব, তাহলে আর একদম দেরি করব না, প্রশ্ন আলোচনা চলে যাচ্ছি। তোমরা স্ক্রিনে আশা করছি প্রশ্নটা দেখা যাবে, তোমরা সেখান থেকে প্রশ্নগুলো লিখে নেওয়ার চেষ্টা করো। আমি বলে দিচ্ছি, সেগুলো লিখে নেওয়ার চেষ্টা করবে। আমরা প্রধানত তোমাদের জন্য সাজেশন করেছি কি 5 নম্বরের প্রশ্ন আর 2 অথবা 3 নম্বরের প্রশ্ন। দেখো তোমাদের কি কি প্রশ্ন আছে। তোমাদের কিন্তু ক্লাস 8-এর যে প্রশ্ন আসে সেটা হচ্ছে এমসিকিউ আকারে আসে, এসএকিউ আকারে আসে, কোনো কোনো স্কুল আবার দেখা যাচ্ছে স্তম্ভ মেলাও দিচ্ছে, শূন্যস্থান দিচ্ছে। অর্থাৎ আমরা বলতে পারি আমাদের কি 1 নম্বরের প্রশ্ন কিন্তু আমাদের শিওর আসছে। তার সঙ্গে আমাদের কি আসবে, 2 নম্বরের প্রশ্ন আসবে, আর আসবে 3 নম্বরের প্রশ্ন, আর তোমাদের জন্য থাকবে 5 নম্বরের প্রশ্ন। এইরকম প্রশ্ন হচ্ছে। এইবার এই 5 নম্বরের প্রশ্নগুলো কিন্তু গোটা নাও আসতে পারে, 3+2, 4+1 এরকম কাটা কাটা প্রশ্ন আসতে পারে। 3 নম্বরের প্রশ্নের ক্ষেত্রেও 2+1 আসতে পারে। এরকম প্রশ্ন আমরা দেখেছি বিভিন্ন ভাবে। আমরা সেখানে তোমাদেরকে সাজেশন দিচ্ছি প্রধানত এই 3টে টাইপসের প্রশ্ন, 2 নম্বর, 3 নম্বর আর 5 নম্বরের প্রশ্ন দিচ্ছি। এইবার তোমরা 1 নম্বরের প্রশ্নের ক্ষেত্রে সাজেশন দেওয়া সম্ভব নয়। তার জন্য তোমরা কি করবে, তোমাদের যে যার যার এখন একদম পড়া হয়নি তাদের ক্ষেত্রে আমি বলছি, পরের সামেটিভ থেকে তোমরা খুব ভালোভাবে মন দিয়ে পড়াশোনা করবে। এই সামেটিভটা এখন বাঁচার জন্য শুধুমাত্র তোমাদের যার যার প্রশ্ন বিচিত্রা আছে বা প্রশ্ন সাথী আছে, সেই প্রশ্ন বিচিত্রা এবং প্রশ্ন সাথীর শর্ট প্রশ্নগুলো সুন্দর করে মুখস্থ করে যাও। কি বললাম, প্রশ্ন বিচিত্রা অথবা প্রশ্ন সাথীর শর্ট প্রশ্নগুলো মুখস্থ করেন, 1 নম্বরের প্রশ্নগুলো। আগামীকাল আমরা ইতিহাসের 1 নম্বরের যত প্রশ্ন আছে প্রশ্ন বিচিত্রায় পুরোটা একটা ভিডিওতে করে দিয়ে দেবো। কি বললাম, প্রশ্ন বিচিত্রার যত 1 নম্বরের প্রশ্ন রয়েছে সব আমরা কালকের একটা ভিডিওতেই করে দেবো। হিস্ট্রির ক্ষেত্রে 2 দিনের মধ্যে আমরা হিস্ট্রি কমপ্লিট করছি, তারপর আবার অন্য একটা সাবজেক্ট ধরবো। এই করে করে তোমাদের 6টা সাবজেক্ট আমরা 12 দিনে পুরোপুরি সাজেশন কমপ্লিট করে দেবো। শর্ট প্রশ্নের ক্ষেত্রে প্রশ্ন বিচিত্রাটা আমরা কভার করে দিচ্ছি, তোমরা চাইলে প্রশ্ন সাথীটা নিজেরা করে নেবে। হয়ে গেল। আর বড় প্রশ্ন আমরা এখান থেকে দিয়ে দিচ্ছি। এইটা করে গেলে তুমি কিন্তু 30-এর মধ্যে আমি তোমাকে গ্যারান্টি দিচ্ছি কম পক্ষে কিন্তু তুমি 20-র ওপরে পেতে চলেছো। একদম 30-এ 30ও হয়ে যেতে পারে বিভিন্ন স্কুলে। তুমি কমপক্ষে 30-এর মধ্যে 20 পেতে চলেছো, শিওর 20-র ওপরে পাবে। কি কি বলেছি, কালকের যে আমরা প্রশ্ন বিচিত্রার সমস্ত শর্ট প্রশ্ন করিয়ে দেবো সেটা, আর এই যে বড় প্রশ্নগুলো দিচ্ছি সেটা, এগুলো করলেই কিন্তু তোমাদের হয়ে যাবে। কিন্তু তোমরা কিন্তু তাহলে কি করবে, এই যে আমি সাজেশনটা দিচ্ছি সেটা কিন্তু আর কেটে ছেটে কোনো রকম ভাবে ছোট করবে না, এটা পুরোপুরি করে যাওয়ার চেষ্টা করবে। চলো তাহলে আর কথা বাড়াবো না, আমরা দেখে নেব আমাদের 5 নম্বরের প্রশ্নগুলো কি কি রয়েছে।
5 নম্বরের প্রশ্ন আশা করছি স্ক্রিনে আমরা প্রোভাইড করতে পারছি। 5 নম্বরের প্রশ্ন তোমাদের জন্য রয়েছে। প্রথম প্রশ্ন যেটা আমরা রেখেছি, ব্রিটিশ কোম্পানির প্রশাসনিক ব্যবস্থায় আমলাতন্ত্রের যে ভূমিকা, এটা আমি ক্লাসে তোমাদের আশা করছি ভালো করে কনসেপ্টটা ক্লিয়ার করে দিয়েছি, তোমরা সেটা গুছিয়ে লিখবে। প্রয়োজন হলে যারা যারা এখনো কোনো টিউশন নাওনি বা কোনো কারণবশত এগুলো রেডি করতে পারোনি, আমাদের অনেক স্টুডেন্ট রয়েছে, প্রাক্তনী রয়েছে, যারা এই প্রশ্নের উত্তরগুলো রেডি করেছে, তারা তারা খুব স্বল্প মূল্যে পিডিএফ বিক্রি করছে। আমি তাদের থেকে হোয়াটসঅ্যাপ নম্বরটা নিয়ে তোমাদের দিয়ে দিচ্ছি। এই যে সাজেশনটা রয়েছে, এই সাজেশন থেকে যে সাজেশনের যে প্রশ্নের উত্তরগুলো, সেগুলো তোমরা চাইলে তাদের থেকে পিডিএফ কিনে নিতে পারো। আমি ডেসক্রিপশনে ওদের দুজনের হোয়াটসঅ্যাপ নম্বর দিয়ে দিচ্ছি, তোমরা তাদের সঙ্গে যোগাযোগ করে সেখানে তাদের সঙ্গে কথাবার্তা বলে একদম কম দামে পিডিএফটা চাইলে নিয়ে নিতে পারো, নিয়ে সেটা পড়াশোনা করে যেতে পারো। কিনতে হবে এরকম কোনো বিষয় নেই, তোমাদের যার যার সহায়িকা আছে, টেক্সট বই আছে, তোমরা চাইলে সেখান থেকে রেডি করে যেও। ঠিক আছে, চলো তাহলে প্রথম প্রশ্ন কি রয়েছে, ব্রিটিশ কোম্পানির প্রশাসনিক ব্যবস্থায় আমলাতন্ত্রের ভূমিকা লেখো। ঠিক আছে, লিখে নাও সবাই, ব্রিটিশ কোম্পানির প্রশাসনিক ব্যবস্থায় আমলাতন্ত্রের ভূমিকা লেখো। পরের প্রশ্ন কি রয়েছে, কোম্পানির আমলে পুলিশি ব্যবস্থা সম্পর্কে একটি ধারণা দাও। কোম্পানির আমলে পুলিশি ব্যবস্থা সম্পর্কে একটি ধারণা দাও। পরের প্রশ্ন যেটা আমরা রেখেছি সেটা কি, কর্নওয়ালিসের বিচার বিভাগীয় যে সংস্কার রয়েছে সেটা সম্পর্কে আলোচনা করো। কর্নওয়ালিসের বিচার বিভাগীয় সংস্কার সম্বন্ধে আলোচনা করো। পরের প্রশ্ন কি রয়েছে, টিকা লেখো আমরা রেখেছি, দুটো টিকার কথা আমি বেশি বেশি করে রেখেছি, সেটা হচ্ছে অধীনতামূলক মিত্রতা নীতি আর সত্ত্ব বিলোপ নীতি। কি বললাম, অধীনতামূলক মিত্রতা নীতি আর সত্ত্ব বিলোপ নীতি। অধীনতামূলক মিত্রতা নীতি সম্পূর্ণটা জানতে হবে, কত সাল থেকে শুরু হয়েছে, ওয়েলেসলি শুরু করেছে, এর কনসেপ্টটা কি, সেগুলো পুরো গুছিয়ে লিখবে। সত্ত্ব বিলোপ নীতির ক্ষেত্রে লর্ড ডালহৌসি শুরু করেছে, কোন কোন রাজ্য গ্রহণ করা হয়েছে, কে প্রথম সত্ত্ব বিলোপ নীতি গ্রহণ করেছে, কোন রাজ্যগুলো অধিগ্রহণ করা হয়েছে, পুরো বিষয়টা গুছিয়ে তোমরা লিখবে। পরের যে প্রশ্নটা আমার মনে হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট এই চ্যাপ্টারের একটা প্রশ্ন, সেটা হচ্ছে পলাশির যুদ্ধ ও বক্সারের যুদ্ধের মধ্যে কোনটি বেশি গুরুত্বপূর্ণ ছিল এবং কেন। কি বললাম, পলাশির যুদ্ধ ও বক্সারের যুদ্ধের মধ্যে কোনটি বেশি গুরুত্বপূর্ণ ছিল এবং কেন। এই প্রশ্নটা যদি ঘুরিয়ে আমাদের আসে তাহলে কি আসবে, বক্সারের যুদ্ধ বেশি গুরুত্বপূর্ণ কেন, বা বক্সারের যুদ্ধের গুরুত্ব আলোচনা করো। আমাদের যে পলাশির যুদ্ধ আর বক্সারের যুদ্ধ, এর মধ্যে কিন্তু বেশি ইম্পর্টেন্ট ছিল বক্সারের যুদ্ধটা। পলাশির যুদ্ধ জাস্ট তো একটা শুরু হয়েছে, কিন্তু বক্সারের যুদ্ধে বৃহত্তর শক্তি কিন্তু কোম্পানির কাছে পরাজিত হয়েছে, এটা একটা বিষয় রয়েছে। তোমরা কিন্তু প্রথম আমি বলবো যে প্রশ্নটা তোমরা মুখস্থ করবে একদম প্রথম, সেটা হচ্ছে বক্সারের যুদ্ধের গুরুত্ব বা পলাশির যুদ্ধ ও বক্সারের যুদ্ধের মধ্যে কোনটি বেশি গুরুত্বপূর্ণ ছিল, কেন। এই প্রশ্নটা মোস্ট 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 ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। ঠিক আছে, বিভিন্ন স্কুলের প্রশ্নপত্রে কিন্তু 5 নম্বরে তোমরা এই প্রশ্নটা দেখতে পাচ্ছ, সেটা কি, বক্সারের যুদ্ধ আর পলাশির যুদ্ধের মধ্যে কোনটা বেশি গুরুত্বপূর্ণ ছিল এবং কেন। ঠিক আছে, তাহলে আমরা 3 আর 2 নম্বরের গুলো আমরা দেখে নিই কি কি রয়েছে। আমরা যেগুলো 5 নম্বরের বলেছি সেগুলো কিন্তু ঘুরিয়ে ফিরিয়ে 3-2 আসতে পারে। দেখো, প্রথম প্রশ্ন আমরা রেখেছি যেটা, টিকা লেখো, সেটা হচ্ছে 76-এর মন্বন্তর। কি আছে, 76-এর মন্বন্তর। পরের প্রশ্ন রয়েছে কি, পলাশির যুদ্ধের কারণ লেখো। পলাশির যুদ্ধের কারণ লেখো। পরবর্তী কি প্রশ্ন রয়েছে, অন্ধকূপ হত্যা কি। অন্ধকূপ হত্যা কি। এই বিষয়গুলো সমস্তটাই আমাদের প্রিভিয়াস ক্লাসগুলোতে সুন্দর করে বোঝানো আছে। তোমরা যদি বুঝতে চাও আমাদের চলে যাও ক্লাস 8-এর প্লে লিস্টে, সেখান থেকে দেখো, থাম্বনেল দেখেই বুঝতে পারবে কোনখানে কি কি আলোচনা করা হয়েছে, ভালো করে ক্লাসগুলো একবার করে দেখে নাও। দেখো, পরের প্রশ্ন কি রয়েছে আমাদের, টিকা লেখো, উডের ডেসপ্যাচ, সামরিক জাতি, মেকলে মিনিট আর ফারুক শিয়ারের ফরমান। কি বললাম, টিকা লেখো, উডের ডেসপ্যাচ, সামরিক জাতি, মেকলে মিনিট আর ফারুক শিয়ারের ফরমান। এই কটা টিকা করছে, আর ওদিকে একটা দিয়েছি 76-এর মন্বন্তর। পরবর্তী যে প্রশ্নটা আমরা রেখেছি, দেওয়ানি লাভের গুরুত্ব লেখো বা গুরুত্ব আলোচনা করো। দেওয়ানি লাভের পরে কোম্পানির কি লাভ হয়েছে, কি কি পরিবর্তন হয়েছে, পুরো বিষয়টা। পরের প্রশ্ন যেটা রয়েছে, এশিয়াটিক সোসাইটি কে প্রতিষ্ঠা করেন, এর উদ্দেশ্য কি ছিল। এশিয়াটিক সোসাইটি কিন্তু প্রতিষ্ঠা করেছে উইলিয়াম জোন্স 1784 খ্রিস্টাব্দে। এর উদ্দেশ্য কি ছিল, এর উদ্দেশ্য ছিল যাতে হচ্ছে প্রাচ্য শিক্ষার চর্চা করা যায়, প্রাচ্য শিক্ষা চর্চা। ঠিক আছে, পরের প্রশ্ন কি রয়েছে, আলীননগরের সন্ধির শর্তগুলি লেখো। আলীননগরের সন্ধির শর্তগুলি লেখো। ঠিক আছে, পরবর্তী কি প্রশ্ন রয়েছে, 1813 খ্রিস্টাব্দের সনদ আইনের শর্তগুলি লেখো। 1813 খ্রিস্টাব্দের সনদ আইনের শর্তগুলি লেখো। পরের যে প্রশ্নটা রয়েছে, বক্সারের যুদ্ধের কারণগুলি লেখো। বক্সারের যুদ্ধের কারণগুলি লেখো। পরের প্রশ্ন, দ্বৈত শাসন ব্যবস্থা বলতে কি বোঝো। দ্বৈত শাসন ব্যবস্থা বলতে কি বোঝো। পরের প্রশ্ন যেটা আমরা রেখেছি, ওয়ারেন হেস্টিংস দেওয়ানি বিচার ব্যবস্থায় কি কি পরিবর্তন আনে। ওয়ারেন হেস্টিংস দেওয়ানি বিচার ব্যবস্থায় কি কি পরিবর্তন আনে। পরবর্তী যে প্রশ্ন রয়েছে, হেস্টিংসের আইন সংস্কার বা শাসন সংস্কার আলোচনা করো। হেস্টিংসের আইন সংস্কার বা শাসন সংস্কার আলোচনা করো। তারপরের প্রশ্ন হচ্ছে, কে কবে কলকাতা মাদ্রাসা প্রতিষ্ঠা করে। কে কবে কলকাতা মাদ্রাসা প্রতিষ্ঠা করে।
পরবর্তী যে প্রশ্ন রয়েছে, পলাশীর লুণ্ঠন কি? পলাশীর লুণ্ঠন কি? পরবর্তী প্রশ্ন, কোম্পানির আমলে দারোগা ব্যবস্থার সংক্ষিপ্ত পরিচয় দাও। কোম্পানির আমলে দারোগা ব্যবস্থার সংক্ষিপ্ত পরিচয় দাও। পরবর্তী যে প্রশ্ন রয়েছে, বেন্টিং এর সংস্কারগুলি বর্ণনা দাও। বেন্টিং এর সংস্কারগুলির বর্ণনা দাও। পরবর্তী যে প্রশ্ন রয়েছে আমাদের লাস্ট প্রশ্ন, কোম্পানির রেসিডেন্টদের কাজ কি ছিল? কোম্পানির রেসিডেন্টদের কাজ কি ছিল? এই ছিল আমাদের ক্লাস 8 এর ফার্স্ট সামেটিভ এর হিস্ট্রি 5 নম্বর, 2 আর 3 নম্বরের সাজেশন। আশা করছি তোমরা দেখে নিয়েছো। আমরা ভিডিওটা ছোট করে তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি। তোমরা খাতায় এগুলো লিখে নাও, উত্তরগুলো কালেক্ট করার চেষ্টা করো। আরো একবার ছোট্ট একটা রিমাইন্ডার দিয়ে রাখি, যারা এই উত্তরগুলো পেতে চাইছো, হোয়াটসঅ্যাপে আমরা তোমার দাদাদের নম্বর দিয়ে দিচ্ছি, তাদের থেকে তোমরা যোগাযোগ করে ওদের থেকে পিডিএফটা সামান্য মূল্যে কিনে নিতে পারো। ঠিক আছে? আর কোনো প্রয়োজন নেই, যাদের কাছে সহায়িকা আছে, টেক্সট বই থেকে যারা রেডি করতে পারবে, নিজের মতো করে করে নিয়ে তোমরা প্রশ্নগুলো মুখস্থ করে যেও। আর অবশ্যই অবশ্যই তোমাদের ফার্স্ট সামেটিভ পরীক্ষার পরে নিজের স্কুলের প্রশ্ন পাঠাবে আমাদের হোয়াটসঅ্যাপ নম্বরে। স্ক্রিনে নিশ্চয়ই হোয়াটসঅ্যাপ নম্বর দেখতে পাচ্ছ। কেমন পরীক্ষা হচ্ছে জানাবে। আমার যা মোটামুটি এতদিনের অভিজ্ঞতা বা সাজেশন আমরা দীর্ঘদিন যাবত করে আসছি, ক্লাসেস গুলো নিয়ে আসছি, এর মধ্যে থেকেই তোমার সমস্ত বড় প্রশ্ন আসতে চলেছে। তোমার স্কুলের 5, 3 আর 2 এই প্রশ্নগুলো কিন্তু এই ভিডিও থেকেই আসতে চলেছে। আমি বলছি আর তোমরা মিলিয়ে নেবে। 5 নম্বর, 3 নম্বর, 2 নম্বরের সমস্ত প্রশ্ন তোমার স্কুলের পরীক্ষার ফার্স্ট সামেটিভের আমাদের এই ভিডিও থেকে আসতে চলেছে। ঠিক আছে? চলো, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, খুব ভালো করে পড়াশোনা করবে। আর সবাই আমরা কি স্মার্ট স্টুডেন্ট, তাই না? তাহলে স্মার্টলি কিন্তু পড়াশোনা করে পরীক্ষাটা দেবে। চলো, টাটা।